ধন্যবাদ। আজকের সাংবাদিক সম্মেলনে কয়েকটা বিষয় আছে, বেশি বলবো না। প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এসেছেন এই প্রেস মিটে। And whatever I talk, definitely this is for the betterment of the state. জনস্বার্থে, জনকল্যাণের জন্য এই কথাগুলি বলতে হয় আমাদের। একটা জিনিস, এই এক মাসের মধ্যে আমি আমার লিডার অফ অপোজিশনের অফিস থেকে যা লক্ষ্য করতে পারছি, হাউ দি স্টেট গভর্নমেন্ট ইজ ফাংশনিং। স্টেট গভর্নমেন্ট মানে মন্ত্রী, এমএলএ বা কয়েকজন আমলা, দ্যাট ইজ নট দি গভর্নমেন্ট। গভর্নমেন্টটা হচ্ছে রাজ্য সরকারের অনেকগুলো দপ্তর, এবং সেই দপ্তরগুলো যারা পরিচালনা করছে, অফিসার, ক্লার্ক, all sections of government employees, পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং জনসাধারণকে নিয়েই কিন্তু রাজ্যের প্রশাসন। It is not one man running the show and the government is running. একটা জিনিস আমি চেষ্টা করেছি, I have tried my level best to collect the data. আমার কাছে ডেটা রয়েছে। রাজ্য সরকারের অডিট ডিপার্টমেন্টে কে বা কাহারা ডাইরেক্টর হিসেবে বসে আছেন, এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ার, অ্যানিম্যাল রিসোর্সেস ডিপার্টমেন্ট, এইভাবে মানে নামতে নামতে ট্যুরিজম, ট্যাক্সেস, এক্সাইজ, ট্রাইবাল ওয়েলফেয়ার, ট্রান্সপোর্ট, ট্রেজারি, আরবান ডেভেলপমেন্ট, মাইনরিটি ওয়েলফেয়ার, welfare of SCs, tribal, all departments. I collected the information. কে বা কাহারা সেখানে দায়িত্ব পেয়েছে। I must bring to the notice of the state government, and also I want to tell the people of Tripura যে খারাপ একটা প্রবণতা স্টেট গভর্নমেন্টের চলছে। এটা কি? এক নম্বর হচ্ছে, যারা যোগ্যতা সম্পন্ন অফিসার, আমাকে কোনো অফিসার বলে নাই, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়গণকে আমি সম্মান দিয়ে বলছি, দায়িত্ব নিয়েই বলছি, কোন গভর্নমেন্ট অফিসার আমাকে কিন্তু এই প্রেস মিট করার জন্য বলেনি। দিস প্রেস মিট এটা আমার নিজের উদ্যোগে আমি করছি। যারা ক্যাপেবল, এই সমস্ত অফিসারদের তারা সরিয়ে কম গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়ে বসানো হচ্ছে। মেনি এক্সাম্পল আই ক্যান গিভ। এবং যারা জুনিয়র অফিসার, তাদেরকে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দিয়ে যারা সিনিয়র এবং ক্যাপেবল, তাদের বঞ্চিত করা হচ্ছে। আলটিমেটলি কি হবে? ফর সাম পিপল, আমরা মনে করি যে আমার ভাই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে, আরেকজনের ভাইকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য একটা কম গুরুত্বপূর্ণ দপ্তরে। থিংস উইল নট এন্ড হিয়ার। এই যে ইনক্যাপেবল অফিসাররা যখন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবে, they cannot perform and ultimately this state will suffer. আমি একটা জায়গায় দেখেছি, I am just bringing one example. অনিন্দ ভট্টাচার্য, উনি আইএস রিটায়ারমেন্টে গেছেন। নগেন্দ্র দেববর্মা, he is also আইএস অফিসার। এই দুই ব্যক্তি একই দিনে এদের প্রমোশন হয়েছে। এই গভর্নমেন্টটাকে বিজেপি এবং আইপিএফটির যে গভর্নমেন্টটা, নগেন্দ্র দেববর্মাকে এখনো কিন্তু ডাইরেক্টর পোস্টে রেখেছে, এবং অনিন্দ ভট্টাচার্য
উনি আইএস পাওয়ার পরে ওনাকে সেক্রেটারি পোস্টে নেওয়া হলো, রিটায়ারমেন্টও গেছে, এখন এক্সটেনশন চলছে। মাই কোয়েশ্চেন টু দি গভর্নমেন্ট ইজ, একই দিনে প্রমোশন পেয়েছে, একটা লোককে আপনি সেক্রেটারি করেছেন আর একটা লোককে আপনি ডাইরেক্টর করে রেখেছেন, তাও কম গুরুত্বপূর্ণ দপ্তরের, যে দপ্তরের নাম হচ্ছে টিটিজি, প্রিমিটিভ ট্রাইব গ্রুপ। একজন আইএস অফিসার, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর, দিস হ্যাজ টু অ্যাড্রেস, এই দপ্তরের কাজ হচ্ছে রাজ্যের সমস্ত তিপ্রাসা অর্থাৎ শিডিউল ট্রাইব ক্যাটাগরির লোকেদের সমস্ত ওয়েলফেয়ারের কাজ এই দপ্তরকে দিয়ে হয়। রিজার্ভেশন পলিসিস, এসটিদের কি হবে, ডি রিজার্ভ করতে গেলে এই ডিপার্টমেন্টকে জানিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে। এই দপ্তরে এতগুলো শিডিউল ট্রাইব ভালো ভালো অফিসার থাকার পরেও দেখা গেছে এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের ডাইরেক্টর সাম মিস্টার এস প্রভু, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের একজন অফিসারকে বসানো হয়েছে। হোয়াট ইজ দি জব অফ ফরেস্ট সার্ভিস? গাছকে রক্ষণাবেক্ষণ করা, বনে হাতি এলে হাতিকে কিভাবে কাবু করা যায়, বিষধর সাপকে কিভাবে ধরতে, এগুলো তো ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ। এখন কি হচ্ছে, ফরেস্ট দপ্তরের ওই ভদ্রলোককে সেখান থেকে সরিয়ে উনি এখন এসটি ওয়েলফেয়ারের কাজ। হোয়াট ইজ দিস? যদি সরকার মনে করে যে ডাক্তারকে দিয়ে ইঞ্জিনিয়ারের কাজ করাবে, ইঞ্জিনিয়ারকে ডাক্তারির কাজ করাবে, এই রাজ্যটা চলবে? And I have seen রিসেন্টলি একটা ট্রান্সফারের লিস্ট বেরিয়েছে যেখানে দেবানন্দ রিয়ান, আই ক্যান টেল বাই নেম, ভেরি ক্যাপেবল অফিসার, পঞ্চায়েত দপ্তর থেকে এই লোকটাকে সরিয়ে কোথায় নেওয়া হলো, ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, এবং তার একজন জুনিয়র জয়েন্ট ডাইরেক্টরকে এখন ডাইরেক্টর করা হয়েছে। মাই পয়েন্ট ইজ, গভর্নমেন্টের এইটুকু ধারণা থাকা দরকার, দেবানন্দ রিয়ানকে যদি সরাতেই হয়, he could have been the director of PTG department, যেহেতু PTG concerns for the Rians, এবং নগেন্দ্র দেববর্মা, সিনিয়র ব্যুরোক্রেট ইন দি স্টেট, ওই লোকটাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যেতে পারত। লাইক দিস ইফ আই নেম, অনেক অফিসাররা কিন্তু সরকারের হাতে টার্গেট হয়ে যাবে। আই এম নট গোয়িং টু মেনশন দেয়ার নেম, যে যেভাবেই পাচ্ছে চলছে, ট্রান্সফার হচ্ছে। আপনারাই বলুন, ত্রিপুরা রাজ্যে 23টি সাব ডিভিশন মহকুমা আছে আমাদের, 23, if I'm not wrong, I'm sure this figure is correct. আগে আমরা দেখেছি, আগে মানে কখন, ম্যাক্সিমাম টাইম বামেদের আমলে যা দেখেছি, অন্তত সেখানে এসসি এসটি ক্যাটাগরির অফিসাররাও কিন্তু অনেক জায়গায় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়ে থাকে। I can tell out of 23 subdivisions, not even 5 ST officers are SDM. কারণটা কি? আমি সরকারকে প্রশ্ন করতে চাই, do they want to say that SC ST officers are not capable? আপনারা জানেন, আমিও জানি, রাজ্যের অনেক মানুষেরাই জানেন এই কথা। আজকে যারা এসসি এসটি থেকে টিসিএস গ্রেডে বা টিপিএস গ্রেডে উঠে আসছেন, most of them are highly educated engineers, Holy Cross, Don Bosco, ত্রিপুরার বাইরের অনেক স্বনাম ধন্য স্কুল থেকে পড়াশোনা করে তারা টিসিএস টিপিএস গ্রেডে আসছে। আর গুরুকে আপনি বঞ্চিত করবেন তাদের? এই যে প্রবণতা, আই ক্যান সি, মাননীয় মুখ্যমন্ত্রী জিএপিএনটি দপ্তরের মন্ত্রী, আমি জানি না কিছু একটা হচ্ছে। দেয়ার মাস্ট বি সাম গ্রুপ, maybe some secretaries, maybe some OSD, maybe some additional secretaries sitting there playing all dirty politics among the TCS and TPS cadres. এই জিনিসগুলো বন্ধ হোক, সরকারের নজরে আমি আনতে চেষ্টা করছি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব ব্যস্ত মানুষ, আমি যতটুকু জানি পরশুদিন উনি এসেছিলেন এবং গতকাল আবার উড়ে চলে গেছেন, আবার আসবেন উনি।
তো এই ব্যস্ততার মধ্যে 30, 31, 34টা ডিপার্টমেন্ট কাঁধে করে নিয়ে এবং সুযোগে কিছু অফিসাররা বসে এই সমস্ত কার্যকলাপ করছে। We need good administrator to run the offices, to do the welfare job in the state. গুরুত্বপূর্ণ দপ্তরগুলো রাজ্যে আমি বলবো রেভিনিউ ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এডুকেশন দপ্তর, পঞ্চায়েত এডুকেশন দপ্তরে I can tell you the figure which I have. এডুকেশন দপ্তরে একটা এসটি অফিসার সেখানে নেই, দ্য মাইনরিটিজ ককবরক ল্যাঙ্গুয়েজে দিয়ে রেখেছে। রত্নজিৎ দেববর্মাকে এনেছে। সো ফার আই নো রত্নজিৎ দেববর্মার স্পেশালিটি হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্টে, সেটেলমেন্ট ডিপার্টমেন্ট। কিছু কিছু অফিসারের একটা স্পেশালাইজেশন থাকে। আই ডোন্ট নো if CM feels, if honorable chief minister feels যে ডাক্তার কি দিয়ে ইঞ্জিনিয়ারের কাজ করাবে, আই টেল ইউ প্রশাসন আর চলবে না, এন্ড রাজ্যের মানুষকে ভোগান্তি পোহাতে হবে। আমি সেই দিন যখন প্রেস মিটটা করলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে বললেন যে আপনার সাথে আমি দেখা করব, আলোচনা করব, বিষয়গুলো কি, আপনি কি নিয়ে আলোচনা করতে চান বিশদভাবে। See, I have point to be discussed with honorable CM এবং ওনার সচিবও সেখানে ছিলেন, মিস্টার PK চক্রবর্তী। আমি সেদিন 14টা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে বললাম, টেট 1, টেট 2, STGT, STPGT তাদের কি অবস্থা, কেন নিয়োগ হচ্ছে না, আরো যে শূন্য পদগুলো আছে নিয়োগ করুন, রেগার কাজের টাকা মানুষ পাচ্ছে না, এগুলোকে। আজকে সাংবাদিক সম্মেলন করার আগেও আমার কাছে খবর আসছে যে অনেকগুলো ভিলেজ কমিটিতে টাকা দেওয়া হচ্ছে না, পেমেন্ট দেওয়া হচ্ছে না, এই অভিযোগগুলো এখনো আসছে। আর একটা বিষয় হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, এই স্লোগানটাকা, দিস স্লোগান ইজ অফ বিজেপি গভর্নমেন্ট, নট অনলি ইন ত্রিপুরা, ইন দি এন্টায়ার কান্ট্রি। সবকার সাথে কে কে থাকবে, ভৌমিক থাকবে, দেববর্মা থাকবে, রিয়াং থাকবে, চক্রবর্তী থাকবে, রাও থাকবে, রেড্ডি থাকবে, মানে দুনিয়ার যত মানুষ ভারতবর্ষে, এই ভারতবর্ষের মাটিতে যারা আমরা বসবাস করছি তাদেরকে নিয়ে আমার মনে হচ্ছে সবকা এই ওয়ার্ডটা হবে। তো সবকা সাথ সবকা বিকাশ, এটার রিফ্লেকশন আমরা যখন বিশালগড় রুরাল ডেভেলপমেন্ট ব্লকে যাই, I am challenging the government and I am telling MGN Rex এই স্কিমের টাকা পঞ্চায়েত গুলোকে এক ধরনের বরাদ্দ দিচ্ছে আর ভিলেজ কমিটিকে আরেক ধরনের বরাদ্দ দিচ্ছে। Why is it so? একই আরডি ব্লকের খোয়াই ব্লকে এটা হচ্ছে, তেলিয়ামোড়া ব্লকে এটা হচ্ছে, কেন হবে? পঞ্চায়েতেও MGN রেক্সের শ্রমিকরা বসবাস করছেন আর ভিলেজ কমিটিতেও রেগার শ্রমিকরা বসবাস করছেন। তাহলে এদিকে বুঝাতে চেষ্টা করছে যে বিসি মানে এসটি ম্যাক্সিমাম, এসটিদেরকে কম টাকা দাও। রাজ্য সরকার যদি এটা করতে থাকে, সবকা সাথ না, कुछ लोगों के साथ कुछ लोगों का विकास होगा। এবং জাতিবাদী সরকার যদি এভাবে কাজ করতে থাকে ত্রিপুরায়, এই জাতিবাদীর সুরসুরি কিন্তু সরকার দিচ্ছে, আমি মনে করছি এইভাবে এটা দিতে নেই। কেন্দ্রীয় সরকারের টাকা রাজ্যে আসছে, কেন আপনি এইভাবে করবেন? তারাও শ্রমিক, ভিলেজ কমিটিতে যারা আছে তারাও শ্রমিক, পঞ্চায়েতে যারা আছে তারাও শ্রমিক, আপনি কেন সেই বৈষম্য তৈরি করবেন এখানে? দিস ইজ হ্যাপনিং। এবং আরেকটা জিনিস দেখেছি, এই যে রিজার্ভ ক্যাটাগরি, হোয়াট ইজ রিজার্ভ? আমি নিজেকে যদি আমি রিজার্ভ ক্যাটাগরি মনে করি, ডু ইউ ফিল রিজার্ভেশনটা এমনিতেই হয়েছে ভারতবর্ষে? হোয়াই রিজার্ভেশন ওয়াজ মেড? আমি ত্রিপুরার
মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে বলছি, why reservation was made? রিজার্ভেশনটা তৈরি করা হলো সমাজে যারা বুদ্ধিমত্তা নেই, লেখাপড়ার দিক থেকে যারা পিছিয়ে আছে, আর্থিকভাবে যারা দুর্বল, তাদের টেনে তুলতে হবে। অথচ বর্তমান সরকার, আমি বলবো এই সরকার, তারা কি করছে? হাইকোর্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্টের, এটা 2021 সালের অ্যাডভার্টাইজমেন্ট এবং রিক্রুটমেন্টটা হয়েছে 2022 সালে। যখন লিস্টটা আমার কাছে এলো, আমি দেখেছি, আমি অবাক হয়ে গেলাম। ইদানিং কালে আই কালেক্ট দি ইনফরমেশন এন্ড আই আস্ক, যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে, প্লিজ গিভ মি, আই ওয়ান্ট টু চেক দেম হোয়াট গভর্নমেন্ট ইজ ডুইং। এতগুলো জায়গা আমি দেখেছি সিলেক্টেড এগেইনস্ট এসটি রিজার্ভ পোস্ট। কে পেয়েছে? সাম মিস্টার ববিতা পা। ওকে, তারপর এখানে দেখা গেছে সিলেক্টেড এগেইনস্ট এসটি রিজার্ভ পোস্ট। এই এসসি এসটি রিজার্ভ পোস্ট গুলোকে ডিরিজার্ভ করে অন্য ক্যাটাগরির লোকগুলোকে নেওয়া হচ্ছে। কারণটা কি দেখানো হচ্ছে? বলছে সুইটেবল ক্যান্ডিডেট ইজ নট অ্যাভেলেবল। একটা এসটি এসসি ক্যাটাগরির লোক, তারা কি জেনারেল ক্যাটাগরির লোকের সাথে কম্পিটিশনটা করবে? কম্পিটিশনটা হবে এসটি এসটি দের মধ্যে, এসসি এসটি দের মধ্যে, এসসি এসসি দের মধ্যে কম্পিটিশনটা হবে। Why are you writing this? অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হলো যে 15টা এসটি এবং এসসি হবে 60টা। রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা গেল 22 পোস্ট, অর্থাৎ 7 15 22, 22টা হবে রিজার্ভ। আনরিজার্ভে তারা দিয়েছে আরো 14টা। নাও রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলেছে 50 জনকে রিক্রুটমেন্ট করেছে। when you have given advertisement only for say 35 people, why are you taking more number of people? এই অ্যাডভার্টাইজমেন্টের সাথে কোনো যোগাযোগ নেই। এবং আমি খবর নিয়েছি, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরকে আমি জিজ্ঞেস করেছি, এসসি ওয়েলফেয়ার দপ্তরকে আমি জিজ্ঞেস করেছি, এই যে পোস্টগুলো রিজার্ভ করা হলো, আপনাদের কোনো অনুমোদন নিয়েছে? কারণ আমি কে, হু অ্যাম আই টু টেল অল দিস? কারণ দেশের মধ্যে আইন আছে, দেশের আইনের সাথে ত্রিপুরা রাজ্য একটা আইন করা হয়েছে, দি ত্রিপুরা শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইব রিজার্ভেশন রুল 1992 as amended up to May 2007। কি বলেছে? যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে রাজ্যে 31% এটা এসটিদের জন্য সংরক্ষিত থাকবে এবং 17% এটা এসসিদের জন্য থাকবে। বাই চান্স যদি এটি ডিরিজার্ভ করতে হয়, সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ শিডিউল কাস্ট এন্ড ডিপার্টমেন্ট অফ শিডিউল ট্রাইব মে অ্যাকর্ড কনকারেন্স ফর ডিরিজার্ভেশন। এই কনকারেন্সটা নিতে হবে, না নিয়েই করছে। তো রাজ্যের মানুষের জানা উচিত, মাননীয় মুখ্যমন্ত্রীও জানা উচিত যে এইভাবে আপনার প্রশাসন চলছে এবং আপনাকে না জানিয়ে, হয়তোবা আপনি না দেখি সিগনেচারটা করছেন। অনেকে বলে না যে ফাইলটা গেলেই আকাশের দিকে চেয়ে সাইনটা হচ্ছে। আই ডোন্ট নো, যদি এটা হয়ে থাকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, আপনার সমস্ত সচিবদের দিয়ে, মুখ্য সচিবকে নিয়ে আপনি মিটিং করুন, ইউ রিভিউ দি সিচুয়েশন, মাননীয় মন্ত্রী মহোদয়দের ডেকে আপনি জিজ্ঞেস করুন কেন এটা হচ্ছে। কারণ এই অ্যাক্টের বিরুদ্ধে যাওয়া মানে when people will go to the court, even মুখ্যমন্ত্রী সেখান থেকে ছাড় পাবেন না। I'm telling you, আমি আজকে রাজ্যের মানুষকেও বলছি, যারা বঞ্চিত হচ্ছেন, বেকাররা যারা চাকরি পেয়েও যাদের প্রমোশন হচ্ছে না, সেই সমস্ত বঞ্চিত মানুষ যখন একত্রিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও যখন কোর্টে যাবে,
he cannot escape. Either he does not know or he has to know. ওনাকে জানতে হবে। Another point, আমি এখানে আপনাদের সামনে এটা তুলে ধরব যে এই বিধানসভার মধ্যে আরো একটা বাজে কালচার তৈরি হওয়ার দিক। কিছুদিন আগে আমাদের রুলস কমিটির একটা মিটিং গেল, আমি জানি না মাননীয় স্পিকারকে, উনি সেখানে চেয়ারম্যান, এক্স অফিসিয়াল চেয়ারম্যান, ওনার বিরুদ্ধে কথা বলা এটা আমার উদ্দেশ্য। I am a citizen of this country. I am also an elected member of Tripura Legislative Assembly, and also I am holding the post of leader of the opposition. It is my right to tell the people. এখানে রুলসের মধ্যে এই যে প্রশ্ন করা, সরকারকে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা, শাসক দলের রিপ্রেজেন্টেটিভ, বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভরা যে প্রশ্ন করে থাকেন, এই প্রশ্নের মধ্যে হাত পা বেঁধে দেওয়ার একটা চক্রান্ত চলছে। মিটিং এ কি হয়েছে বলছে যে 3 বছরের বেশি কোনো পুরনো তথ্য নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। তাহলে আমি প্রশ্ন করছি, মাননীয় স্পিকারকে আমি প্রশ্ন করছি, যেহেতু উনি চেয়ারম্যান, ধরুন 4 বছর আগে কোনো মন্ত্রী একটা করাপশন কেসে জড়ে পড়লেন এবং এই তথ্য 4 বছর পরে বেরিয়ে আসলো, তাহলে আপনার এই রুলস মোতাবেক that corruption case cannot be discussed in the house, আমরা এটাকে নিয়ে প্রশ্ন করতে পারবো না। আপনারা বুঝতে পারছেন তো? এই যে ঘটনাটা হচ্ছে, এটা হচ্ছে 5 বছরের মন্ত্রিত্ব থাকাকালীন, গ্রাম্য বাংলায় কি বলবো, মন্ত্রিত্বের দুকার সাথে সাথে মালটা হাতে নিয়ে নাও, এরপর যদি 3 বছর বাদে এটা উত্থাপন হয়, তুমি বাচ্চা গেছো না। এই যে পলিসি, we condemn this policy, এটা হওয়া উচিত না। আমিও তো এমএলএ ছিলাম, 15 বছর আগে তথ্য আমি চেয়েছিলাম, তখন they gave। 15 বছর আগে যদি কেউ করাপশন করে থাকে, we cannot ask। 15 বছর আগের কোন তথ্য যদি জনস্বার্থে আমাদের দরকার হয়, আমরা জিজ্ঞেস করব না? এইটা হচ্ছে আসলে করাপশনকে কিভাবে ঢাকা যায়, এটা একটা প্রচেষ্টা চলছে, এইভাবে হবে না। লেট দি বিল কাম ইন দি হাউস, এবং এটার বিরুদ্ধে আমরা সেখানে হাউসে প্রটেস্ট করব, আলোচনা করব। এটা গণতন্ত্রে কখনোই হওয়া উচিত না। আমি একটা পত্রিকায় দেখেছি, পত্রিকায় নাকি বলেছে স্পিকার বা অন্যান্য যারা সেখানে শাসক দলীয় মেম্বাররা আছেন, ওরা বলেছে যে পার্লামেন্টে এমন একটা আইন আছে, লেট দেম শো হোয়াট ইজ দেয়ার ইন পার্লামেন্ট। ইন্ডিয়ার পার্লামেন্ট কবে থেকে চেঞ্জ হয়েছে? ইফ দ্যাট ইজ দেয়ার, লেট দেম ব্রিং আউট। কংগ্রেসের ইউপিএ 1 এর আলোচনা এখনো হচ্ছে পার্লামেন্ট। যদি 3 বছর আগের কোনো ঘটনা আলোচনা না করা যায়, হাউ দে আর ডিসকাসিং ইন দি পার্লামেন্ট ইউপিএ 1 এর কতগুলো ঘটনা নিয়ে তারা কেন ডিসকাস করছে সেখানে? এগুলো অসত্য তথ্য। উই কন্ডেম ইট, এবং এটার বিরুদ্ধে আমরা